আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গত ক্লাসে আমরা একক পড়েছিলাম সিনো কোরিয়ানের। সেখানে কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন, আমি এক্সপ্লেন করে দেব। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পিওর কোরিয়ানের এককগুলো। বুঝতে পারতেছেন, এই এককগুলো পিওর কোরিয়ান দ্বারা লিখতে হবে, আর আগেরগুলো সিনো কোরিয়ান দ্বারা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, পিওর কোরিয়ান এবং সিনো কোরিয়ানে কিছু কমন একক আছে। তো আপনি যদি সিনোর জায়গায় পিওর, পিওরের জায়গায় সিনো লেখেন তাহলে কিন্তু ভসগট হয়ে যাবে। যেমন আপনার সিনোতে বুন মানে হচ্ছে মিনিটের একক। আমরা সিনো কোরিয়ান দিয়ে যখন সিনো সংখ্যা দিয়ে যখন আমরা বুন লিখি, তার মানে আমি একটা মিনিট বোঝাচ্ছি। আর যখন আমি পিওর কোরিয়ান দিয়ে বুন লিখি, বুন বিয়প উ নিয়ন বুন, যেমন দেখেন এখানে 7 নম্বরে আছে বুন। আমি যদি পিওর কোরিয়ান দিয়ে লিখি তাহলে বয়োজ্যেষ্ঠদের গণনার একক বোঝায়। বয়োজ্যেষ্ঠ মানুষদের এক গুনতে আমরা বুন ব্যবহার করি। পিওর এবং সিনো দেখেন কি পরিমাণ পার্থক্য, এবং আরো 2-3টা আপনার এরকম পাবেন। তো এইটা যদি আপনাকে ঠিক করতে হয়, আপনাকে পিওর এবং সিনোটা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, দেখেন এটা পিওর কোরিয়ানের মধ্যে আমাদের 1 নম্বরে আছে খাপ। খাপ কিসের একক? সেটা হচ্ছে কি সিগারেট বা ম্যাচ। ম্যাচ বলতে আমরা আগুন ধরানোর জন্য যে দেশলাই জ্বালাই, দেশলাই বক্স বা ম্যাচ বক্স, এই ছোট ছোট বক্স বা সিগারেটের মতো যে ছোট বক্স আছে, শুধু সিগারেট বা ম্যাচ না, এই জাতীয় যত ছোট বক্স আছে, লাইক আপনি স্টাপলার মেশিনের বক্স থাকতে পারে, এরকম ছোট ছোট বক্স আছে, এগুলো সবগুলোকে বলা হয় খাপ, মানে একক। ওদেরকে গুনতে এই খাপ ব্যবহার করা হয়। যেমন সিগারেটকে বলা হয় দাম্বে। তো আমি যদি বলি 2 প্যাকেট সিগারেট, 2 প্যাকেট সিগারেট আমি কিভাবে বলবো? আমি বলবো 2 কাপ দাম্বে, 2 কাপ দাম্বে জুসেও, অর্থাৎ 2 প্যাকেট সিগারেট আমাকে দিন, এরকম। তারপর হচ্ছে গিয়ে বই বা ম্যাগাজিন, এরকম যে মলাট বাঁধা থাকে, বই শুধু না, ম্যাগাজিন শুধু না, খাতাও হতে পারে যেগুলো মলাটবদ্ধ, এদেরকে গুনতে গুয়ন ব্যবহার করে, গুয়ন। বল বাটি অর্থাৎ খাবারের বল, খাবারের বাটি, এই বল বাটি গুনতে গেলে খুরুত, খুরুত হচ্ছে বল বাটি গণনার একক। গাছ গুনতে গেলে কিভাবে গণনা করা হয়? খুরু। দেখেন উপরটা খুরুত আর নিচেটা হচ্ছে খুরু, গাছ গণনার একক। আচ্ছা, মাছ বা মুরগি, মাছ মুরগি বা জন্তু জানোয়ার, গরু ছাগল, এগুলো যে গুনতে হয়, এগুলো গুনতে গেলে মারি ব্যবহার করে, মারি। পোশাক বা স্যুট, প্যান্ট শার্টের যে মানে কম্বিনেশন থাকে, স্যুট থাকে বা জ্যাকেট জাম্পার, এগুলোকে গুনতে গেলে তারা কিভাবে গনে? একটা জ্যাকেট, 2টা স্যুট, 3টা প্যান্ট, এরকম বল, বল দ্বারা ওরা একক বুঝায়। এরপর দেখেন বয়োজ্যেষ্ঠদের গুনতে গেলে আমরা কিভাবে গুনবো? বুন। বুন হচ্ছে বয়োজ্যেষ্ঠদের গণনার একক, সাথে পিওর কোরিয়ান থাকলে আপনি বুঝতে পারবেন এটা বয়োজ্যেষ্ঠদের গণনার একক। আচ্ছা, বয়স গণনার একক আপনাদেরকে এটা মাস্ট জানতে হবে। কোরিয়াতে গেলে সবাই আপনাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তোমার বয়স কত, তোমার দেশ কোথায়, এই 3টা কোশ্চেন মাস্ট। তারা খুবই কৌতূহল থাকে, এবং কোরিয়াতে বয়স একটা আলাদা সিগনিফিক্যান্স ধারণ করে। সেটা হচ্ছে কোরিয়াতে তারা আপনি, তুমি, তুই, এগুলোর একটা ব্যাপারে তারা খুব সতর্ক, খুবই সতর্ক। তারা একদিনকেও কাউন্ট করে। আমরা বাংলাদেশে যেমন দেখা গেছে যে আমার বয়স 35-40, আমার বন্ধুর বয়স 50, আমরা বন্ধু। কোরিয়াতে একদিনের বড় ছোটকেও তারা বড়, সিনিয়র এবং জুনিয়র হিসেবে ট্রিট করে, এবং সেভাবে তারা কথাবার্তা বলে, লাইক তুই তো করে করে কথাবার্তা বলা। এটাকে বলে ভানমাল, নফিমমাল। ভানমাল হচ্ছে গিয়ে তুই তোকারির ভাষা, নিচু ভাষা, আর নফিমমাল অর্থাৎ উঁচু ভাষা, সম্মানিত ভাষা, ওরা এটা ব্যবহার করে। তো এইগুলো ব্যবহার করতে গেলে আগে বয়স জানতে হয়, যে আপনার বয়সটা কি তার সাথে বেশি না কম। যদি বেশি হয় সে আপনার সাথে আপনি করে কথা বলবে, আর যদি কম পায় সে আপনার সাথে তুই তো করে কথা বলবে। তো এটার জন্য এটা কোরিয়াতে খুবই মাস্ট। এই জন্যই 3টা বিষয় আপনাকে সে জিজ্ঞেস করবে, তোমার নাম কি, তোমার দেশের বাড়ি কোথায়, এবং তোমার বয়স কত। তো এই বয়স গুনতে গেলে তারা কিভাবে বলে? সাল। যেমন আপনাদের এভারেজ এখন বয়স আছে 25 বছর, 22 বছর, ধরেন 22 বছর। 22 বছর কি হবে? 20কে কি বলে? সিমুল। 2কে কি বলে? দু। সুমুল 2 সাল, সুমুল 2 সাল অর্থাৎ 22 বছর। এভাবে করে আপনি আপনার বয়সকে বলতে পারবেন।
এই যে আপনাদেরকে বললাম, আপনারা এখন যারা ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনারা সবাই আপনাদের বয়স আমাকে লিখে এখনই হোয়াটসঅ্যাপে দেন। অবশ্যই পিওর কোরিয়ান আর সাথে সাল, শিয়ত আ রিয়ল সাল এটাকে অ্যাড করে আমাকে এখনই লিখে পাঠান। আমরা জানি এককে কি বলে, 2কে কি বলে, দুল। তিনকে কি বলে, সেত। আর চারকে কি বলে, নেত। এই হচ্ছে হানাদুল, সেতনেত, এটা হচ্ছে এদের নাম। বাদ বাকিগুলো যেগুলো সেম টু সেম থাকবে। এখন এটাকে যখন আপনারা ব্যবহার করতে যাবেন প্র্যাকটিক্যাল ভাবে, তখন আপনাদেরকে মনে রাখতে হবে হানা হয়ে যাবে হান, দুল হয়ে যাবে আচ্ছা একটু ঠিক করে লিখি, হানা হয়ে যাবে হান, দুল হয়ে যাবে দু, সেত হয়ে যাবে সে, নেত হয়ে যাবে নে। এটা যাতে আর ভুল না হয় আপনাদের কাছে আমি এটা আশা করব না। হানা হয়ে যাবে হান, দুল হয়ে যাবে দু, সেত হয়ে যাবে সে, নেত হয়ে যাবে নে। আর সাল, যেটা আমাদের বয়সের একক সাল, এটা বয়সের শেষে লিখবেন। আমাকে পড়ে পড়ে বলতে হবে। আপনাদেরকে আমি চেষ্টা করব একটা জাগি সোগে। জাগি সোগে মানে হচ্ছে নিজের পরিচয়। আপনারা জানেন যে কোনো ইন্টারভিউতে, যে কোনো জায়গায়, যে কোনো চাকরিতে, কোম্পানিতে জাগি সোগে দিতে হয়, লাইক আপনার পরিচয় দিতে হয়। এটা বলতে পারেন ওয়ান টাইপ অফ বায়োডাটা। তো এটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা গাইডেন্স দেব, যাতে আপনারা একটা জাগি সোগে আপনাদের সবাইকে আমি লেখাবো, যাতে সেটা আপনারা আত্মস্থ করতে পারেন এবং ইন্টারভিউতে এক্সপ্লেন করতে পারেন। তো এগুলো করার জন্য আপনাদের পার্টিসিপেটের কোনো বিকল্প নাই। যারা পার্টিসিপেট করবেন আমি কেবল তাদেরকেই দেব। গণনার একক সিম্পল, আপনার একটু উপর থেকে দেখে আসি। আমাদের প্রথমটাই ছিল খাপ। খাপ, খাপ হচ্ছে আপনার সিগারেট বা দেশলাইয়ের ম্যাচ বক্স, তারপরে স্টাপলার মেশিনের পিনের বক্স, এরকম ছোট ছোট প্যাকেটগুলোকে গুনতে খাপ ব্যবহার করে। যেমন এটাকে আমি আপনাদেরকে বলেছিলাম সিগারেট কোরিয়াতে বলে থামবে। আর আমি বললাম 2 প্যাকেট সিগারেট। তো 2 প্যাকেট সিগারেটকে আমি কিভাবে বলবো, দুই মানে দুল থেকে দু, দু খাপ দামবে, দু খাপ দামবে মানে 2 প্যাকেট সিগারেট। তারপর বই, ম্যাগাজিন, মলাট পথ ইত্যাদি গণনা একক হচ্ছে গুয়ন। এখন দেখেন বইকে ওরা কি বলে, ছ্যাক। ছ্যাক হচ্ছে কি বই। এখন আমি বললাম 5টা বই, 5টা বইকে আমি কি বলবো, দাসত গুয়ন ছ্যাক, দাসত গুয়ন ছ্যাক মানে 5টা বই। তারপরে আছে পরের পর আছে বল বাটি, মানে খাবারের বল, খাবারের বাটি, এগুলো কি গুনতে তারা বলে খুরুত। গাছ গুনতে বলে খুরু। মাছ, জন্তু, মুরগি, গরু, ছাগল, এই ধরনের খাবার দাবার যদি আপনি কিনবেন তখন বলতে হয় মারি। যেমন আপনি দোকানে গিয়ে বললেন আমাকে 4টা মুরগি দেন, মুরগিকে ওরা বলে তাক্ষুগি, মুরগির গোস্ত। মুরগিকে বলে ডাইরেক্ট জীবন্ত মুরগিকে ওরা বলে তাক, দিগুত আ গিয়ক, আচ্ছা তাক। কিন্তু ওরা যখন আপনার কি বলে মুরগির গোস্ত বলতে চায়, আমরা যেটাকে বলি চিকেন, যেটা কিনা আপনার ড্রেসিং করা থাকে, ওটাকে ওরা বলে তাক খগি। খগি মানে গোস্ত, আমরা সামনে গেলে পাবো। তো আমি বললাম 5টা মুরগি মানে দাসত মারি তাক খগি জুসেও, জুসেও মানে দিন।
আমাকে 5টা মুরগি দিন, এভাবে। এখানে কিন্তু সবগুলাতে কিন্তু পিওর কোরিয়ান ব্যবহার হবে, সিনো কোরিয়ান কিন্তু ব্যবহার হবে না। কেন হবে না একটু পরে বলতেছি। পোশাক, স্যুট ইত্যাদি গুনতে গেলে বল, বুঝতে পারতেছেন? বল গণতে হবে পোশাক স্যুটের সাথে। পোশাক স্যুটের যে নামটা আছে তার সাথে এই বলটা ব্যবহার করবেন, তার আগে পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করবেন। বয়োজ্যেষ্ঠদের গণতে গেলে কোন একটা মজলিসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, কয়জন ব্যক্তি আছেন আপনি যে গুনবেন সেটাতে হচ্ছে বুন। এখন দেখেন, আপনারা যদি গত ক্লাস করে থাকেন, শেষ করে থাকেন, আপনারা জানেন এই বুন 7 নম্বরে যে দেখতে পাচ্ছেন বুন, এই বুনটা কিন্তু আমাদের সিনো কোরিয়ানেও ছিল। সিনো কোরিয়ানে বুনটা কিসের একক ছিল, কে বলতে পারবেন? মিনিট ভাইয়া, মিনিটের একক। ভেরি গুড, মিনিটের একক ছিল। তার মানে হচ্ছে এখন আপনাদের বইয়ের মধ্যে একটা সংখ্যা আছে বুন, একটা সংখ্যা সামনে দিয়ে দেওয়া আছে। এখন যদি সেখানে থাকে পিওর কোরিয়ান এবং বুন, আপনি কি বুঝবেন? এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের গুনতে বয়োজ্যেষ্ঠদের ব্যাপারে কথা বলা হচ্ছে। অথবা দেখলেন আপনি সিনো কোরিয়ান এবং বুন লেখা আছে, সিনো কোরিয়ানের সংখ্যা দিয়ে বুন লেখা আছে, তাহলে আপনি তখন কি বুঝে নেবেন? এখানে মিনিট, সময় নিয়ে কথা হচ্ছে, কোন একটা সময় নিয়ে কথা হচ্ছে, তাই এটা হচ্ছে গিয়ে সিনো কোরিয়ান এবং বুন। তার মানে বুঝতে পারতেছেন, অদল বদল করা যাবে না। যেখানে পিওর কোরিয়ানের একক সেখানে পিওর, যেখানে সিনো কোরিয়ানের একক সেখানে সিনো। আচ্ছা, তারপর হচ্ছে সাল। এই যে মাত্র বলতেছিলাম বয়স গণতে গেলে সাল, সবাইকে লিখতে বলছিলাম সালটা আমাকে লিখে দেন, কিভাবে লিখবেন? একবারই বলছি আপনাদেরকে গ্রামারের ব্যাপারে, যে বাংলা কালচারের সাথে কোরিয়ান কালচারের অনেক মিল। আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয়। যেমন আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। তাহলে আমার বাংলায় স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কিন্তু আপনার ইংলিশে কি ছিল? আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তা বাংলার সাথে ইংরেজির একটা পার্থক্য ছিল। তাই আমি যখন ইংরেজিতে কোনো কথা বলতে চাইতাম, আমি আগে বাংলাটা চিন্তা করতাম। বাংলা চিন্তা করে আমি আমার মাথার মধ্যে এটাকে আবার রিঅর্গানাইজ করতাম, রিঅর্গানাইজ করে আমি ডেলিভার করতাম। এই যে আমাকে একটু সময় চিন্তা করতে হতো। কোরিয়াতে একদম সহজ, কোরিয়া তো সেম টু সেম, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। অর্থাৎ আপনি একটা বাংলা কথা আগে চিন্তা করবেন, সেটাকে শুধু কোরিয়ানে ট্রান্সলেট করে আপনি বলতে পারবেন। আপনাকে রিঅর্গানাইজের মতো ঝামেলায় যেতে হবে না। যেমন ছনুন ভাবুল মগয়, অর্থাৎ আমি ভাত খাই। ছনুন, ছ মানে আমি, ভাব মানে ভাত, খাই মানে মগদা থেকে মগয় বা মকসুমনিদা। তো এইভাবে করে আসছে। দেখেন এখানে দেখেন, আপনারা যখন বয়স গুনতে যাবেন, আপনার বয়স, তোমার বয়স কত? 22 বছর। এই যে আপনি বলেন 22 বছর, কোরিয়াতেও কিন্তু সেম টু সেম। আপনি কি বলবেন? 22কে কি বলেন? সুমুল দু সাল। সুমুল দু সাল ইমনিদা। আমরা যখন গ্রামারে যাব তখন আমরা শিখবো ইমনিদার মানে কি। তো এখন শুনে রাখেন, সুমুল দু সাল অর্থাৎ 22 বছর। এভাবে করে আপনারা লিখবেন। যারা লেখেন নাই বা ক্লাস মিস করছেন বা একটু দেরিতে আসছেন, তারা আমাকে সময় করে পারলে এখনই এক্সপ্লেন করতে করতে আপনারা লিখবেন না, আপনারা আগে বুঝবেন। যখন সময় দেব আপনারা আপনাদের বয়স লিখে লিখে, যে যার বয়স লিখে আমাকে পাঠিয়ে দেবেন। যে যার নাম লিখে আমাকে পাঠিয়ে দেবেন। নামের মধ্যে ভুল থাকলে আমি কারেকশন করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 9 নম্বরে দেখেন, বাক্স বা কার্টুন। অর্থাৎ কার্টুন বলতে কার্টুন, বড় বড় যে বক্স, ছোট বক্স, ম্যাচ বক্স, এগুলো আমরা জানি খাপ। কিন্তু বড় বক্স আমরা কিভাবে গুনবো? বড় যে বক্সগুলো আছে সেটা হচ্ছে সাংজা। সাংজা হচ্ছে বড় বক্স। আচ্ছা, সময় গণনার একক আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি মিনিট এবং সেকেন্ড। মিনিটের গণনা কি হচ্ছে বুন, সেকেন্ড হচ্ছে ছো। এখন ঘন্টা কই? এই যে ঘন্টা আমরা এখানে পাইছি। সময় গণনার একক হচ্ছে শি। শি হচ্ছে সময় গণনার একক। যেমন এখন আমাদের সময় বাজতেছে 9টা 56। 9 মানে হচ্ছে গিয়ে, 9 হচ্ছে গিয়ে ঘন্টা, 56 হচ্ছে মিনিট। তাহলে 9 যদি আমি লিখতে চাই, আমাকে দেখেন 9 এর একক কি, ঘন্টার একক কি? শি। অর্থাৎ এটা পিওর কোরিয়ানে, তাই আমি ঘন্টাকে বলবো পিওর কোরিয়ান দ্বারা। 9 এর পিওর কোরিয়ান কি? আহোপ। এবং ঘন্টার একক হচ্ছে শি, তার মানে হবে আহোপ শি। এরপরে মিনিট হচ্ছে গিয়ে 56, এখন 57। তার মানে ওশিপ ছিলবুন, আহপসি ওশিপ ছিলবুন। এভাবে করে আমরা সময়কে লিখবো। আজকে এটা নিয়ে আলোচনা করব না, আমরা এটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সময় গণনা একক কি আমি আলোচনা করছিলাম? সময় মানে আমরা টাইম, টাইম তো মানে আলোচনা করি নাই। আচ্ছা, নেক্সট ক্লাস করবো না।
এরপরে দেখেন পেন্সিল, কলম ইত্যাদি যে লেখনী জাতীয় জিনিস আছে এগুলোকে বলে জারু। বলে না, এদের গ্রন্থে জারু ব্যবহার করে। গাছ, কাপ না, এটা হচ্ছে গ্লাস। গ্লাস বা কাপ, চা, পানি, দুধ এগুলো খাবার জন্য যে গ্লাস, কাপ, মগ এগুলো থাকে, এদের গ্রন্থ হচ্ছে জান। অর্থাৎ যেমন ধরেন পানি হচ্ছে মূল। মূল হানজান জুসেও। হানজান। হান মানে এক, জান মানে গ্লাস কাপের একক। তাহলে মূল হানজান জুসেও অর্থাৎ পানি 1 কাপ দেন, এরকম। আচ্ছা, তারপর ঘর বাড়ি। আপনার যে ঘর বাড়ি আছে, ছোট ছোট ঘর বাড়িগুলাকে ওরা গুনতে ছে ব্যবহার করে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 14 নম্বর, সাধারণ বস্তুগত দ্রব্য টিটা খানাখানি, একটি, দুইটি, একটা, দুইটা, একখানা, দুইখানা, একখানি, দুইখানি, এগুলো গুনতে গেলে খ্যা ব্যবহার করে। আপনারা এই এককগুলোকে আত্মস্থ করতে একটু সময় লাগবে। ইন দ্য মিন টাইম আপনি কি বোবার মতো থাকবেন? আপনি সব জায়গায় এই খ্যাটাকে ব্যবহার করতে পারবেন। প্রাইমারিলি আপনি এটা ব্যবহার করলেও কোরিয়ান এটা বুঝতে পারবে। কিন্তু অবশ্যই রিকমান্ডেড হচ্ছে যার যার একক অনুযায়ী সেটাকে উচ্চারণ করা, তাহলে আপনার কথার মাধুর্য বাড়বে, সৌন্দর্য বাড়বে। লাইক আপনারা যদি সব জায়গায় খ্যা ব্যবহার করেন এটাও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এটার লেভেল হচ্ছে টপিক লেভেল 2। কিন্তু আপনি যখন একক ব্যবহার করতে শিখবেন প্রত্যেকটার সাথে, এবং যত বেশি ব্যবহার করে শিখবেন আপনার লেভেল তত উপরের দিকে উঠবে। লাইক টপিক লেভেল 3, টপিক লেভেল 4, এভাবে পারফেক্টলি যখন ব্যবহার করতে পারবেন তখন টপিক লেভেল 5। আচ্ছা, এভাবে। তো আপনারা সব জায়গায় এখন আপাতত খ্যা ব্যবহার করতে পারবেন, খ্যা। তারপরে বাদ বাকিগুলো শিখলে তখন ওগুলো ব্যবহার করবেন। আচ্ছা, মেশিন, গাড়ি, মেশিনারিজ, গাড়ি এই জাতীয় জিনিস গণনা একক হচ্ছে দে। বার, সময় গণনা একক বার, মানে একবার, দুইবার, তিনবার, চারবার, এগুলো হচ্ছে বন। এই বনটা কিন্তু আমাদের সিনো কোরিয়ানে ছিল। এরপর দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, এটা হচ্ছে বন। তারপর বোতল, 1 বোতল, 2 বোতল, 3 বোতল কোক, 3 বোতল কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক, এটা হচ্ছে বিয়ং। বিয়ং হচ্ছে বোতল গণনার একক। তারপর মানুষ গণনার একক হচ্ছে সারাম বা মিয়ং। যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, সারাম বা মিয়ং। একজন মানুষ, দুইজন মানুষ, এগুলো গুনতে গেলে সাধারণত মিয়ং ব্যবহার করে। তারপর একটি মানুষ, এ, একজন ওখানে দাঁড়ায় আছে, দুইজন মানুষ এখানে এই কাজ করতেছে, সেক্ষেত্রে তারা সারাম ব্যবহার করে। এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। তবে সব জায়গাতে আপনি যদি অদবদল করে ব্যবহার করেন নো প্রবলেম। তবে দুজনের একটু হালকা একটা পার্থক্য আছে, সেটা আমরা পড়তে পড়তে শিখবো, এখন আলোচনা করলাম না। তারপর ফুল, কাণ্ড, মানে ফুল এবং কাণ্ড আছে, যেসব জিনিসের কাণ্ড আছে, ডাল আছে, এদেরকে গুনতে সোংই। যেমন ফুল গাছের ডান্ডি থাকে, ডাল থাকে, এগুলোকে গুনতে গেলে সোংই। আচ্ছা, ঘন্টার সময় গণনা একক, উপরে ঘন্টার সময় আমরা পড়ে আসছি সি। তাহলে এটা আবার কি? এটা হচ্ছে 1 ঘন্টা, 2 ঘন্টা যাবৎ পড়তেছি, 5 ঘন্টা লেগে যায় আমার আসতে, 10 ঘন্টা পরে আমাদের পরীক্ষা শুরু হবে। এই যে আপনি এককভাবে গুনতেছেন, এগুলোকে গুনতে ব্যবহার হয় শিগান, হানশিগান, দুশিগান, স্যাশিগান, ন্যাশিগান। অর্থাৎ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম করে গুনতেছে। আচ্ছা, কাগজ বা পাতলা এই জাতীয় বস্তু গুনতে গেলে কি ব্যবহার করে? জাং। দেখেন, কনফিউশন করবেন না, উপরে কিন্তু আমরা একটা পড়ে আসছি জান। জান ছিল গ্লাস কাপ গণনা একক, আর জাং হচ্ছে, আচ্ছা, তো কাগজ ব্যতীত পাতা বস্তু গণনা হচ্ছে জাং। তারপরে জোড়া গণনার একক, দেখেন 1 জোড়া জুতা, 2 জোড়া জুতা, 1 জোড়া চশমা, এই যে আপনার জোড়া জোড়া গণতে গেলে তারা ব্যবহার করে খিয়ল্লে। এটা কিন্তু খিয়ক, গিয়ক না কিন্তু, খিয়ক দিয়ে খিয়ল্লে, লয় ল আছে, উপরে নিচে রিয়ল, উপরে রিয়ল, তাই খিয়ল্লে, অর্থাৎ জোড়া গণনা একক। 1 জোড়া, 2 জোড়া এভাবে গুনতে এটা ব্যবহার হয়। বাঁধাকপি বা ভেষজ জাতীয় সবজি, বাঁধাকপির মতো আপনার এরকম ফুলের মতো আপনার যে সবজিগুলো আছে, যেমন ফুলকপিও বলতে পারেন, এই ধরনের সবজি গুনতে গেলে তারা ব্যবহার করে ফগি। এটা হচ্ছে ফগি। আশা করি এই নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে হাত তুলবেন, আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে সংখ্যা নিয়ে আলোচনা করবো। ভাই হ্যাঁ, ফগিটা যে লিখছে, হ্যাঁ, ফগিটা কেমন জানি বোঝা যাইতেছে না। ফগিটা যে লিখছে, ফিয়প, দেখেন কিয়পটা বানান বোঝা হচ্ছে যায় না, কিয়প করে লিখবে। ফিয়প, ফিয়প ও গিয়ক ই।
ফিয়প ও গিয়ক ই, ফোগি। লিখে দেখাইতে হবে না? বুঝতে পারছেন? না, বুঝতে পারছি, কিন্তু মানে ওখানে বোঝা যায়নি, এই জন্য বললাম আর কি, ওখানে আচ্ছা অন্যরকম আচ্ছা বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যখন আপনি শীটটা পেয়ে যাবেন তখন আপনারা দেখবেন যে বানানটা বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে আমাকে মেসেজ করে দেবেন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আমরা এটার সাথে সাথে মাস গণনাটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিই। মাস খুবই সহজ। এটা কেন শিখাচ্ছি দেখেন, আমরা যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলে গণনা করি, কোরিয়ানরা এভাবে গণনা করে না। কোরিয়ানরা গণনা করে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, এভাবে করে ওরা গণনা করে। তার মানে খুবই সহজ, 12টা মাস ওরা এভাবে গণনা করতেছে। এখানে আপনার জানতে হবে, দেখেন শুধুমাত্র মাস গণনার একক কি, আমরা সিনো কোরিয়ানে পড়ে আসছি উয়ল। উয়লটা হচ্ছে, এই দেখেন উয়ল, এই উয়লটা হচ্ছে মাস গণনার একক। ইল উয়ল, আমরা জানি আমাদের ভারুমের 1 নম্বর নিয়ম অনুযায়ী ভাচ্চিমের পরে মূল বর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম ইয়ং এর কাছে চলে যাবে। তাহলে কি হবে? ই রুয়ল, ই রুয়ল হয়ে যাবে ইরুয়ল, অর্থাৎ জানুয়ারি মানে প্রথম মাস। ই উয়ল অর্থাৎ ফেব্রুয়ারি। তারপরে সামুয়ল, সামুয়ল হচ্ছে মার্চ। এইভাবে করে আপনার মাসের একক আমরা মাস জেনে যাচ্ছি। এটার মধ্যে শুধুমাত্র 2টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর মাস আর 10 নম্বর মাসে একটু চেঞ্জ আছে। 6 নম্বর এবং 10 নম্বর। 6 নম্বর মাস কি আমাদের জুন মাস। দেখেন জুন মাসে আমাদের কি আছে, এই যে আমাদের এটা আছে জুন। জুন মানে 6, 6 মানে ইউক, ইউক যদি আমরা লিখে যাই ইউ গুয়ল, ইউ গুয়ল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখেন বানান কি লিখছে ইউ উয়ল। এখানে গিয়কটা চলে গেছে, গিয়কটা এখানে নাই, আছে কি ইউ উয়ল অর্থাৎ জুন মাস। যেটা বলছি সেটাই দেখেন, উয়ল, উয়ল হচ্ছে মাস, মাসের একক। ইল হচ্ছে 1, ই হচ্ছে 2, সাম হচ্ছে 3। আপনারা নর্মালি জানেন এটা। তো ওরা জানুয়ারি ফেব্রুয়ারিকে এভাবে গণে, 1 মাস, 2 মাস, 3 মাস। হ্যাঁ, খবরদার আপনি যখন কোনো জায়গায় দেখবেন যেমন সামুয়েল, আপনি এটাকে 3 মাস বলতে যাবেন না, কিন্তু আপনি বলবেন এটাকে মার্চ মাস। আপনি আপনার মাথায় খাটাবেন, সাম মানে 3, উয়ল মানে মাস। সামুয়েল তাহলে কি 3 মাস? না, এটা হচ্ছে মার্চ মাস। থুই, থুই মানে পিছনে, দেখেন 2, কিন্তু আমরা জানি দ্বিগুণ সামনে বসলে থুই, থ বা ধয়ের মতো উচ্চারিত হয়। থুই, থুই হচ্ছে পিছনে। আপনার 2 পড়লেও সমস্যা নেই, 2 মানে পিছনে। আপ মানে ছিল কিন্তু সামনে, আর ইয়ক মানে হচ্ছে পাশে। আপ মানে সামনে, ইয়ক মানে পাশে। আমরা নোবদা পড়ে আসছি, নোবদা মানে উঁচু আর নাদ্দা মানে নিচু। এই নোবদা আর নাদ্দা এটা হচ্ছে কি আপনার কোনো জিনিসের স্থান বুঝাইতে নোবদা এবং নাদ্দা ব্যবহৃত হয়। নোবদা মানে উঁচু, নাদ্দা মানে নিচু। এই যে খাউন্দে, খাউন্দের মাঝেও মাঝে, সাইর মাছ মানে মাঝে, খাউন্দের মানে মাঝে। সাইটা বলছি 2 এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে সাই। আর একাধিক, 2 এর অধিক জিনিসের মাঝখানে যেটা থাকে তাকে বলে খাউন্দে। মানে অনেকের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে খাউন্দে। আচ্ছা, এরপরে সময় সম্পর্কিত আছে খুঁজে, খুঁজককে অর্থাৎ গত পরশু, পরশু দিনের আগের দিন, গত পরশু। অজে গতকাল, অনুল আজ, আগামী সপ্তাহ। সপ্তাহের একক কি কে বলতে পারবে? জু, জু। জুন। সাব্বাস, জু। জু হচ্ছে সপ্তাহ গণনার একক। দেখেন আগামী সপ্তাহ, আগামী হচ্ছে ধাউম মানে পরবর্তী। এখন থেকে পরে, একটু পরে যেটা হচ্ছে বা পরবর্তীতে যেটা হবে, গতকালকে যেটা, আজকে যেটা হয়েছে, আগামীকালকে যেটা হবে, এই যে পরবর্তীতে যেটা হবে সেটাকে বলে ধাউম। আর জু মানে সপ্তাহ। তাহলে কি হলো? ধাউম জু অর্থাৎ পরবর্তী সপ্তাহ বা আগামী সপ্তাহ। তারপরে এটাকে আবার আরেকবার বলা যায় দিন, আগামীকাল। আগামীকাল বলে নেইল অথবা থাওমিল, অর্থাৎ ধাওম বললেও পরবর্তী দিন বোঝানো যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় নেইল অর্থাৎ আগামীকাল। আগামী পরশু, মোরে, মোরে হচ্ছে আগামী পরশু। তারপর গেল গ্রীষ্ম, যে গ্রীষ্মকাল চলে গেছে। গ্রীষ্ম মানে হচ্ছে ইয়রুম, ইয়রুম হচ্ছে গ্রীষ্মকাল। আর গেল মানে যেটা চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, সেটা হচ্ছে জিনান। জিনান একটা শব্দ, এটা মানে হচ্ছে অতিক্রান্ত হয়ে গেছে এমন জিনিস, এমন বিষয়কে বলে জিনান। আর গ্রীষ্ম হচ্ছে ইয়রুম অর্থাৎ জিনান ইয়রুম, গেল গ্রীষ্ম। তারপর গত বছরের আগের বছরে যে জাং নিয়ন, আমি এটা আলোচনা করেছিলাম ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ন থাকলে ভাচ্চিম গিয়কের উচ্চারণ
19কারের মতো হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে দেখেন গিয়ক আছে ভাচ্চিম, তারপর আছে মূল বর্ণ নিয়ন। তাই হয়ে যাচ্ছে এটা কি? যে জাং নিয়ন। যে জাং নিয়ন হচ্ছে গত বছরের আগের বছর। তারপরে জাং নিয়ন। জাং নিয়ন হচ্ছে গত বছর। ওল হ্যাঁ। ওল হ্যাঁ হচ্ছে এই বছর। ন্যা নিয়ন, দেখেন ন্যা ইল ছিল আগামীকাল। ন্যা ইল, এখান থেকে দেখেন বছর গণনা করছে নিয়ন। বছর গণনা করছে নিয়ন। যে ন্যা নিয়ন অর্থাৎ আগামী বছর। ন্যা নিয়ন হচ্ছে আগামী বছর। তারপরে আগামী বছরের পরের বছর ন্যা হু নিয়ন। ন্যাটা কিন্তু বাদ যাবে না। হু মানে হচ্ছে পরের, ন্যা মানে আগামী, হু মানে পরের, অর্থাৎ আগামী বছরের পরের বছর হচ্ছে ন্যা হু নিয়ন। আচ্ছা, গত মাস হচ্ছে জিনান দাল। এই যে জিনান মানে অতিক্রান্ত, যেটা অতিক্রান্ত হয়ে গেছে। মাসের একক হচ্ছে উয়ল, আবার মাসকে দালও বলে। তাহলে জিনান দাল হচ্ছে আগামী মাস, এই সরি গত মাস। ধাউম দাল, এই যে বলছি ধাউম হচ্ছে পরবর্তী, আগামী, আর দাল মানে মাস। ধাউম দাল মানে আগামী মাস, সামনের মাস। প্রতি মাস মে। মে মানে প্রতি। মে মানে হচ্ছে প্রতি, প্রতি দুইজন। মে জন, মে মে ইয়ার মে দ্বারা এই প্রতি বুঝায়। আর উয়ল হচ্ছে মাসের একক। তাহলে মে উয়ল অর্থাৎ প্রতি মাস। জিনান জু, গত সপ্তাহ, যেই সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে জিনান জু। তারপরে এই সপ্তাহ অর্থাৎ ই বন জু। দেখেন বন মানে আমরা জানছিলাম একক, ই মানে এই, ই বন বার বা সময় গণনা একক হচ্ছে বন। তো ই বন মানে এইবারের, জু মানে এইবারের যে সপ্তাহ আছে, অর্থাৎ এই সপ্তাহ হচ্ছে ই বন জু। এই হচ্ছে শব্দার্থ। এগুলো আপনারা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা আমি পড়া ধরবো, যাতে একজনেরও ভুল না হয়। আমরা এখন আজকে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বড় সংখ্যা গণনার একক। আমরা 100 পর্যন্ত পড়তে পারি, 100-র পরে তার পড়তে পারি না। 100 পর্যন্ত আমরা সবাই টুকটাক পড়তে পারি, সিন এবং পিওর। তাহলে আমরা বড় বড় সংখ্যা 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, এটা আমরা কিভাবে পড়বো? এখানে দেখেন আমি স্ট্রাকচারটা, 4 বক্স থিওরি, এটা কিন্তু কোরিয়ানরা এই স্টাইলে পড়ে, সেখান থেকে আমরা শিখে আসছি। এটা বাংলাদেশে আপনি কোথাও পাবেন না। 4 বক্স থিওরি, এইটা আপনারা ফলো করলে আপনারা মোটামুটি এই ছোট বক্সটা থেকে আপনারা 99,000 কত ছন, অর্থাৎ হচ্ছে 99,999 কোটি, 99,999 কোটি, 99,99,999 পর্যন্ত আপনারা কাউন্টিং করতে পারবেন। এর চেয়ে বেশি সংখ্যা আপনাদের প্রয়োজন নাই। তো ওটার পরেরটা পর আপনারা দেখতে পাবেন। এটুকু আমরা শিখবো। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম শিপ মানে হচ্ছে 10, ব্যাক হচ্ছে 100, ছন হচ্ছে 1000, আর মান হচ্ছে 10,000। এবং পুরোপুরি পরের বক্সে চলে যান, দেখেন অক। অক মানে হচ্ছে 10 কোটি। এতটুকু তো কারো কোনো কোশ্চেন নেই, সবাই তো আপনাদের মনে আছে, তাই না? সবাই যদি পড়ে থাকেন তাহলে আমার জন্য এক্সপ্লেন করতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, আমরা 4টা করে বক্স আঁকবো। 4টা বক্সের মধ্যে প্রথম বক্সে আমরা কিছুই লিখবো না। এই বক্সের কোনো নাম নাই। দেখেন এই বক্সের কোনো নাম নেই। 6-এর উপরে যে বক্সটা দেখতেছেন এই জায়গাটার নাম নেই। আচ্ছা, 2 নম্বর বক্সে দেখেন শিপ। শিপ মানে 10। তারপর 8। 8-এর বক্সটা দেখেন, এটা হচ্ছে কি ব্যাক, অর্থাৎ 10। এটা বলতে পারেন আপনাদের ওই যে একক, দশক, শতক, হাজার আমরা পড়ে আসছি না, এটা এরকম। এককের ঘরে কোনো নাম নাই, দশকের ঘরে হচ্ছে গিয়ে 10 মানে শিপ, তারপরে শতক মানে হচ্ছে গিয়ে 100 ব্যাক, তারপর হাজার হচ্ছে গিয়ে ছন, তারপরে 10,000 অর্থাৎ মান। এই পর্যন্ত আপনাদের কাজ শেষ। প্রত্যেকটা ঘরে এভাবে হবে। দেখেন এরপরের ঘরটা দেখেন, প্রথম বক্সে কিছু নাই, শিপ ব্যাক ছন। এরপর আসছে অক। অকের পর আবার দেখেন বক্সে কোনো নাম নাই, শিপ ব্যাক ছন। 4টা বক্সের প্রথম ঘরটা খালি থাকবে, দ্বিতীয় ঘরে শিপ, তৃতীয় ঘরে ব্যাক, 4 নম্বর ঘরে ছন। তো আপনার এইভাবে করে আমরা লিখবো। আর উপরে দেখেন, উপরে আছে মান এবং অক। এই স্ট্রাকচারটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা শুধু এটুকু আমাকে বলেন, আমি এখন একটু পরে এটা এক্সপ্লেন করব। এই বক্সটা আপনাদের বুঝতে সমস্যা আছে কিনা?
আমাদের বক্সটা হচ্ছে 4 ঘরের একটা বক্স। আপনারা যখনই এখন আগামী কয়েকদিন আপনার বড় সংখ্যা শিখতে গেলেই এই বক্সটা আগে এঁকে নেবেন। প্রথম ঘরে ওর কোনো নাম নাই। 2 নম্বর ঘরের নাম হচ্ছে শিপ। শিপ মানে কি? 10 ভেরি গুড। 10 ব্যাগ 100 100। 100 আর ছন মানে কি? 1000 1000। 1000 এই আর কিচ্ছু লাগবে না। শিপ, ব্যাগ, ছন। ইবেকশন হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এটা দ্বারা আমরা 9999 পর্যন্ত আমরা অনায়াসে উচ্চারণ করতে পারবো। 9999। দেখেন আমি দিলাম প্রথমে সাপোজ ধরেন 6 6 এখানে 6 লিখছি। 6 মানে হচ্ছে কি শুধু 6। 6 এর নাম কি? ইউক। আমরা সবাই জানি 6 মানে হচ্ছে ইউক। আচ্ছা, এখন আমি লিখলাম 76। আমি একটা সংখ্যা লিখলাম 76। 76 কি দাঁড়াবে? 7-এর নাম কি? ছিল। 7-এর নাম হচ্ছে ছিল। আর ও এখন কোন ঘরের নিচে বসে আছে? শিপ। ওর ঘরের নাম হচ্ছে শিপ, অর্থাৎ ছিল শিপ। এই হচ্ছে আমাদের 76। ছিলশিপ ইউক। এখন বিয়োগটা নিচে থাকলে সে উপরে চলে যাবে। ছিলশি বিয়োগ। ছিলশি বিয়োগ অর্থাৎ 76। এখন আমি লিখলাম না, আমার আরো বড় দরকার। আমি লিখলাম এখানে 876। এটা কিভাবে লিখবো? 8-এর কোরিয়ান কি? সিনো কোরিয়ান? ফাল সাব্বাস। ফাল হচ্ছে 8-এর কোরিয়ান। আচ্ছা, এই ফালের ঘরের নাম কি? স্যার ফাল ছন হবে। ব্যাগ ব্যাগ। কেন ছন হবে? 8 তো আছে ব্যাকের নিচে। ও সরি স্যার, সরি সরি, তো 100 স্যার, সরি স্যার। রাইট, ব্যাগ। তাহলে আমার 876-কে কি বলবো? ফালবেক ছিলসি বিউক। ফালবেক ছিলসি বিউক। ফালবেক হিল ছিলসি, এখানে ছিলসিপ হবে না, কারণ কি? বিয়োপের পরে ইয়ং আছে, তাই বিয়োপ ইয়ং এর কাছে চলে যাবে। তাহলে হবে ফালবেক ছিলসি বিউক। আচ্ছা, এখন আমি লিখলাম এখানে 9876। আমি এটা কিভাবে লিখবো? কেউ একজন বলেন তো। স্যার খুছন। কুশন সাব্বাস, এ তো আপনারা ধরে বলছেন। খুচ্ছন। ভাই ছন, এটা কিন্তু সন না, ছন। একটা ছন বাড়ি খাবে। ছন 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 হিয়ং। ছন হুম, খুচ্ছন ফালবেক ছিলসি ছন বিউক। আমাদের হয়ে গেল 9876। কি দাঁড়াচ্ছে? খুচ্ছন ফালবেক ছিলসি বিউক। এখন আমি দিলাম, আমি এই 76 কিছুই লিখবো না। আমি লিখলাম 9000। 9000। তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখবো, আমার এগুলা কিছুই শুধু আসবে যে না। 100টা হবে, 100 1000 হবে, বাকিগুলো উঠে যাবে। এই যে শুধু কুশন হবে। খুচ্ছন, খুছন হবে না, শুধু খুছন খুচ্ছন। শুধু কুচ্ছন খুছন। 9-এর নাম হচ্ছে খু, এই ঘরের নাম হচ্ছে গিয়ে ছন। খুচ্ছন। ওদের ঘরে কেউ কুচ্ছন থাকলেই একটা কথা খেয়াল করেন, এদের ঘরে কেউ থাকলেই এদের ঘরের নাম আসবে। যদি এদের ঘরে 0 থাকে তাহলে কিন্তু এদের নাম আসবে না। আমি বুঝতে পারছি? শুধুমাত্র যে ঘরে 10 যে মিনিট থাকবে সে ঘরেই সে থাকবে। ভাইয়া বলতেছি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কি মানে জিরো বলতে কোনো শব্দ নাই? আছে, 0 আছে কিন্তু ব্যবহার করে না। 0-কে কোরিয়ানরা বলে খোং।
ভাই কোরিয়ান না সবাই বড় লোক ভাই, ও কাছে টাকা পয়সা থাকে। না, এটা দুষ্টামি করে যদিও বলতেছেন, কিন্তু শূন্য একটা সংখ্যা, এটা আপনাকে জানে রাখতে হবে। যেমন আমরা মোবাইলের নাম্বার যখন বলবো, যে লাইক আপনি একটা নাম্বার লিখবেন 01305, এভাবে করে আপনি একটা নাম্বার বলতেছেন, আপনার ফোন নাম্বার, আপনি কি বলবেন? এটা কি আপনি কিভাবে তাদেরকে বলবেন? কারণ বলতে হবে খোং ইল সাম খোং ও, খোং ইল সাম খোং ও, অর্থাৎ 01305। ওরা কোরিয়ানরা ফোন নাম্বার এভাবে বলে। তাহলে আপনাকে তো অবশ্যই সংখ্যাটার জিরোটা মানে জানতে হবে। আপনি এটা বাংলাদেশে কোথাও পাবেন না, এটা আমি নিজে পাইনি, আমি করে থেকে শিখছি। আচ্ছা, খোং মানেও আপনার, আচ্ছা ভাইয়া, হ্যাঁ এটা কি বাংলা সংখ্যা গণনার মতোই? যেমন একক, দশক, শতক, হাজারে যদি শতক আর হাজারের শূন্য শূন্য থাকলেও ওটা আমরা গণনা করি না, শুধু রাইট, মেন হ্যাঁ সংখ্যাটা গণনা করি। হ্যাঁ এরকমই। কিন্তু আমরা একক, দশক, শতর, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি তো চলে যাই, ওরা অত দূরে যায় না, ওরা 1000 পর্যন্তই থাকে। ওদের সিস্টেমটা একটু ডিফারেন্ট আর একটু সহজ, আমাদের চেয়ে তো সহজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, জিরোকে ওরা বলে খোং অথবা ইয়ং অথবা জিরো বা জেরো, ইংরেজিতে যেটাকে বলে জেরো, এটাকে ওরা কোরিয়ানরা জেরো বলে। এই তিনটে আছে জিরোর নাম, খোং, ইয়ং, জেরো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, যে আমাদের 9999 পর্যন্ত কারো লিখতে প্রবলেম হবে কি না বলেন? না একটু এক্সপ্লেন করার কিছু আছে? না ভাই, এখন এখন আর সমস্যা হবে না। সাব্বাস। ভাই আবার একটু এক্সপ্লেন করেন 9000টা। 9000, আমরা 9000 লিখব, 9000। এই ঘরে শূন্য, এই ঘরে কোনো নামও নেই, শূন্যের কোনো নাম নেই, সো বাদ। এই ঘরে শূন্য, এই ঘরেও শিব, শূন্যের কারণে এই ঘরেরও কোনো নাম নেই, এই ঘরেরও কোনো নাম নেই, আছে কি শুধু এই ঘরের নাম। নয়ের নাম কি? নয় হচ্ছে খু। আর নয়ের ঘরের নামটা কি? ঘরের নাম হচ্ছে ছন, অর্থাৎ 9000 হচ্ছে খুচ্ছন, 9000 হচ্ছে খুচ্ছন। দ্যাটস ইট। তারপর আপনি লিখলেন, আপনি লিখলেন 400, 400 লিখবেন। চারের নাম কি? সা। ওর ঘরের নাম কি? ওর ঘরের নাম কি? ব্যাক, হুম, সা ব্যাক। সা ব্যাক, অর্থাৎ 400। ওর ডানে বামে কেউ নেই, ওদের নামও এখানে আসবে না, শুধুমাত্র যে ঘরে যে নাম আছে সেই ঘরে সেই নামটাই ব্যবহৃত হবে। সা ব্যাক 400। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সংখ্যা কি এ পর্যন্ত থাকবে, না আরো বড় সংখ্যা শিখাই দেব, না এটুকু আগে প্র্যাকটিস করে আসবেন? স্যার এতটুকুই থাক, আরো অনেক পড়া আছে স্যার, যে সপ্তাহের ওগুলা মুখস্থ করা লাগে। ওকে, ঠিক আছে, আমি তাড়াহুড়ো ভাই এ করবো না। পর্যন্তই এই শেষ পর্যন্ত করেন থাক, ভাই আজকে। ঠিক আছে, এই তাহলে পর্যন্ত থাক, তারপর একক জন করতে করতে। আপনাদের তাহলে কাজ হচ্ছে দুইটা। আপনারা একক ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। 2 নম্বর হচ্ছে যে দিন এবং ডান বাম মাসের নাম দিয়েছি ঠোঁটস্থ মুখস্থ করবেন। 3 নম্বর হচ্ছে মিনিমাম 10টা সংখ্যা, র্যান্ডম সংখ্যা, 9999 থেকে নিচের দিকে যে কোনো 10টা র্যান্ডম সংখ্যা আপনারা আমাকে লিখে আমাকে সাবমিট করবেন, অবশ্যই সেটা আগামীকালকের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আর থ্যাংক বড় ইউ। সংখ্যাতে গেলাম না। আপনাদের তাহলে এই কাজ থাকলো, আপনারা সবাই এটা শেষ করে আমাকে আগামীকালকের মধ্যেই কাজ দেবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আচ্ছা ভাই, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।